এখানে আমাদের এগেনস্টে মানে ধানের শীষ নিয়ে ওনারা কি এক রিক্সা প্রতীক নিয়ে এত ভোট পেয়ে গেছে, এটা অবিশ্বাস্য। আর ওনার তো একটা বট বাহিনী আছেই গালি দেওয়ার। তো ওনাকে আগে বলবো যে এইসব করতে হলে আগে আল্লাহর কাছে মাফ চেয়ে একটু যে যারা গালি দেয় এদেরকে একটু থামাতে, তাহলে হয়তো আল্লাহ মাফ করে পরের বার ইনশাল্লাহ জিতিয়ে দিবেন ওনাকে। ভোটের উত্তাপ শেষ, অসাধারণ এক নির্বাচন আয়োজন করে প্রশংসায় ভাসছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকে। কিন্তু তারপরেও কিছু অভিযোগ আছে কিছু সন্দেহ। কেউ কেউ তো বলেই বসছেন ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ভোট গণনায় সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সে যাই হোক, আমন্ত্রণ প্রশ্নের মুখোমুখি অনুষ্ঠানে। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের হয়ে ভোটের মাঠে ছিলেন। আপনাকে আমন্ত্রণ অনুষ্ঠানে। ধন্যবাদ সৌরভ ভাই, এবং আমি আপনার মাধ্যমে এই এনপিবি নিউজের সব দর্শকদের শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সব ঢাকা 13 আসনের সমস্ত ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি যে ববি হাজ্জাজ সাহেবকে নির্বাচিত করে আনার জন্য। আমি আপনাকে অভিনন্দিত করতে যাচ্ছিলাম। আচ্ছা, অভিনন্দন। ওকে, আমরা একদম অনুষ্ঠানে চলে আসি। একটা অভিযোগ দিয়ে শুরু করি, সেটা হলো যে আপনারা নাকি রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করছেন, ভোটের ফলাফলের কাগজ কাটাকাটি করে ভোট বাড়িয়ে ঢাকা 13 আসন আপনারা বাগিয়ে নিয়েছেন, এরকম অভিযোগ আছে। আচ্ছা, প্রথমত এই প্রশ্নের জবাবটা একটু ব্যাকগ্রাউন্ড থেকে দিতে হবে। হ্যাঁ, গত পুরা নির্বাচনকালীন যে প্রচারণাকালীন সময় কিন্তু আমরা দেখেছি যে সমস্ত মিডিয়া এবং স্পেশালি ছোট ছোট কিছু মিডিয়া যাদের ফলোয়ার দেখা যায় অনেক বেশি, যেখানে আমি জানি না এটা জামাতের নাকি মামুনুল সাহেবের, তারা ইসলামের নাম করে একটা বট বাহিনী বানিয়েছে যাদেরকে মনে হয় গালি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে, এবং যারা প্রত্যেকে, এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু সাধারণ কোনো মানুষ নেই, দাড়ি টুপি পরা মানুষকে এই টাইপের কনসেপশনটা ক্রিয়েট করার জন্যই কিন্তু ইন্টারন্যাশনালি এখন মুসলমানদেরকে নিয়ে এত কথা হয়। কারণ ওই যে দাড়ি টুপি পরা লোকগুলো গালি দিচ্ছে, খুব জঘন্য ভাষায় মেয়েদেরকেও অ্যাটাক করছে। সো ইসলামের নাম নিয়ে তারা কিন্তু এটা শুরু করেছে, আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাটাক শুরু করেছে, এবং প্রত্যেকটি ছোট ছোট কী সব নামের মিডিয়া দিয়ে ববি হাজ্জাজ সাহেবকে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু, আমি নিজেও এই আক্রমণের শিকার। মেয়েদেরকে, আমাদের ব্যারিস্টার রাসনা ইমাম, ববি হাজ্জাজ সাহেবের সহধর্মিনী, ওনাকে এবং আমাদের কিছু নারী নেত্রীদেরকেও অ্যাটাক করা হয়েছে। ওনারা কিন্তু মিডিয়াতে এই জিনিসটা নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিলেন, আমরা কিন্তু সেভাবে এর কোনো জবাব দেইনি। আপনি কখনো আমার পেজে ঢুকলেও দেখতে পাবেন যে আমার পেজে সমস্ত গালি, আমরা কোনো জবাব দিইনি, এটার কোনো মানে ইন রিটার্ন কোনো নোংরা কথা বলা, কোনো বাজেভাবে কথা বলা আমরা বলিনি, কারণ আমরা আসলে ওই কালচারে বা ওই পড়াশোনা করে বড় হইনি। এনডিএম ববি হাজ্জাজ সাহেবের নেতৃত্বে যে দলটা, তারা এই নীতিতে বিশ্বাসী না। তো আপনি এখন আসেন ওই যে ভোট কারচুপির কথায়, ভোট কারচুপির কথাগুলোও কিন্তু বলছে ওই সব লোকগুলাই, ওই যে দাড়ি টুপি পলা কয়েকটা ফেস, এদেরকে ট্রেন করা হয়েছে মিথ্যা কথা বলার জন্য, গালি দেওয়ার জন্য। তো এইসব লোকদের নিয়ে না আসলে মন্তব্য করে আমি সময় নষ্ট করব না, কারণ নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক বছর পর নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে, আর্মি খুবই অ্যাক্টিভ ছিল। এরপরে আসলে যারা দাবি করছে তারা যে এতগুলো আসন পেয়েছে, তাদের আসনগুলো নিয়ে আমাদের সন্দেহ আছে, এবং আমরা কিভাবে মানে এত ক্লোজ কন্টেস্ট ছিল সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। সো এখানে আমাদের এগেনস্টে মানে ধানের শীষ নিয়ে ওনারা কি এক রিক্সা প্রতীক নিয়ে এত ভোট পেয়ে গেছে, এটা অবিশ্বাস্য। সো ওই কাটাকাটি এইসব এআই দিয়ে এখন প্রত্যেকটা জিনিসই করা যায়। সো এইসব হাস্যকর মানে, এবং আমি এখনও দেখছি যে উনি প্রত্যেক দিন মানে দাবি করেই যাচ্ছেন, যেখানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিয়েই যাচ্ছেন, আর ওনার তো একটা বট বাহিনী আছেই গালি দেওয়ার। তো ওনাকে আগে বলবো যে এইসব করতে হলে আগে আল্লাহর কাছে মাফ চেয়ে একটু যে যারা গালি দেয় এদেরকে একটু থামাতে, তাহলে হয়তো আল্লাহ মাফ করে পরের বার ইনশাল্লাহ জিতিয়ে দিবেন ওনাকে। ভালো বলেছেন। আবারও সেই একই প্রসঙ্গে আসি যে ঢাকা 13 কিছু কেন্দ্রের ফলাফলের যে কাগজ, সেটার কাটাকাটি করা যে ছবি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভোটের দিন। এরপরে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। একজন তো ববি হাজ্জাজ সাহেবকে ইঙ্গিত করে লিখেছেন যে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না, আরেকজন লিখছেন, একটা প্রশ্ন করছেন যে কাটাকাটি কেন, কালিতে সমস্যা নাকি অন্য কিছু, মানে তারা যে এ ধরনের মন্তব্যগুলো করছে। দেখেন, আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলবো। ওই দিন রাতে ববি হাজ্জাজ সাহেব অফিসে বসেছিলেন, তার
নেতা এবং কর্মীরা বাইরে ছিলেন, এবং এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু একটা জোটের দল। উনি ধানের শীষ নিয়ে করেছেন নির্বাচন, উনি বিএনপিতে স্ট্র্যাটেজিক কারণে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন, কিন্তু এটা কিন্তু বিএনপি নির্বাচনের পাশাপাশি এটা এনডিএমেরও নির্বাচন। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোর যে মোটো, যে আমরা ববি হাজজার সাহেবের নাম কোনো দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসবাদের সাথে জড়িত নাই, এবং যারা তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা লিখেছে এর আগেও, তারাও কিন্তু কোনো প্রুফ নিয়ে আসতে পারেনি, খালি নিজের আল্লাহর নাম নিয়ে নিজের মনে লিখে দিয়ে নিজের গুনাহ কামাচ্ছেন আর কি। আমি তাদেরকে কিছু বলতে চাই না, তাদেরকে বলতে চাই যে আল্লাহর কাছে মাফ চেয়ে মানে আপনার পরের বার জিতার চেষ্টা করেন ভালোভাবে। তো এখন আপনি যে কোয়েশ্চেনটা করেন, যে কাটাকাটি, ছেঁড়াছিড়ি, এই ধরনের কোয়েশ্চেন, মামুনুল হক সাহেব বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন, ওনাকে আর্মি বাধা দিয়েছেন, আমাদের কর্মীরা বাধা দিতে গিয়ে আহত হয়েছেন। তো উনি কিন্তু চেষ্টা করছিলেন যে বিভিন্ন কেন্দ্রে ঢুকে ঢুকে ফলাফল চেঞ্জ করার, ওইটা পারেননি বলেই উনি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে গেছেন। আমি ভোর 5টা পর্যন্ত নির্বাচন কমিশনে থেকে রেজাল্ট নিয়ে এসেছি। তো উনি যে 3টা দাবি করেছিলেন নির্বাচন কমিশনে, 3টাই কিন্তু নির্বাচন কমিশনে অগ্রাহ্য হয়েছে। এবং এখানে বলে রাখা দরকার যে এই গভর্নমেন্টে কিন্তু এনসিপির মানুষজন ছিল, এই গভর্নমেন্টে জামাতের লোকজন ছিল, হ্যাঁ এই গভর্নমেন্টে বিএনপিরও কিছু লোকজন ছিল, কিন্তু এখানে কিন্তু সর্বোপরি কোনো দলের পার্টিকুলারলি এই গভর্নমেন্টে কারণ এককভাবে কোনো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, বরং সবচেয়ে বেশি প্রভাব ছিল এনসিপির। এনসিপি কোন জোটে? 11 দলীয় জোটে। এরপরে উনি 3টা হাস্যকর দাবি নিয়ে যখন গেলেন এবং তার প্রত্যেকটা দাবি যখন রিজেক্টেড হলো, তারপরে উনি আসলে কিসের বেসিসে বলছেন, সেটা হচ্ছে যে ওনার প্রচারণার মতো। ওনার প্রচারণার সময় উনি কি করেছেন, উনি আবেগপূর্ণ ওয়াজের বক্তৃতা দিয়েছেন, কিন্তু মোহাম্মদপুরে কি করবেন এগুলো নিয়ে হ্যাঁ বলেছেন, এটা চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করবো, কিন্তু কিভাবে চেঞ্জ করবেন কোনো গেম প্ল্যান ছিল না। কিন্তু আপনি আমাদের দেখবেন, আমরা অ্যাপ বানানো থেকে শুরু করে খাল পরিষ্কার করা থেকে শুরু করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি রেমেডি নিয়ে গিয়েছি। জনগণ কিন্তু আমাদের যে ভোটগুলো এসেছে, এটা কিন্তু জনগণ ওই জিনিসগুলো দেখেই একটা নতুন ভবিষ্যতের কামনা করেই দিয়েছেন। কিন্তু উনি কিন্তু হচ্ছে মানুষের আবেগকে পুঁজি করে করেছেন। কাজেই মামুনুল হক সাহেবের সাথে ববি হাজ্জাজ সাহেবের মতো একজন মানে এডুকেটেড, স্মার্ট, সফিস্টিকেটেড এবং যিনি উইজডম নিয়ে দেশের ভালো চিন্তা করছেন, পার্টিকুলারলি ঢাকা 13 ভালো চিন্তা করছেন, তার সাথে আসলে এই যে আপনার আবেগপূর্ণ মানুষদের আসলে মানে কম্পেয়ার করার আসলে কোনো সুযোগ নাই প্র্যাকটিক্যালি। হ্যাঁ ওনার জায়গায় উনি হয়তো ভালো মানুষ, কিন্তু একটা এমপি হয়ে একটা দেশের জন্য স্ট্র্যাটেজি মেকিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস, ওখানে আসলে ববি হাজ্জাজ সাহেবের সাথে মামুনুল হক সাহেব কেন, বাংলাদেশের খুব কম মানুষেরই আপনি কম্পেয়ার করতে পারবেন। ওকে, কারো কারো অভিযোগ এমন যে আপনারা নাকি ঢাকা 15-র বিনিময়ে ঢাকা 13 আসন জয়লাভ করছেন। মানে একদিকে জামাত ইসলামীর আমির তাকে ঢাকা 15-তে জিততে সহায়তা করেছেন, বিনিময়ে ঢাকা 13 আসনটা আপনারা নিজের করে নিয়েছেন, সত্যি নাকি? তাহলে তো মামুনুল হক সাহেবের উচিত আগে গিয়ে শফিকুর রহমান সাহেবকে ধরা। এই ববি হাজ্জাজ করে মুখের ফেনা তুলে ফেলছেন, এতবার আল্লাহর নাম নিলে তো বেহেশতে চলে যাবেন ইনশাআল্লাহ। না মানে এগুলো মানুষের অভিযোগ, বুঝছেন? আচ্ছা, আমার অ্যানসার হলো যে তাহলে ওনার উচিত শফিকুর রহমানের সাথে গিয়ে ঝগড়া করা, যে আপনি কেন আমার সিটের জন্য ছেড়ে দিলেন ববি হাজ্জাজ সাহেবকে সিট, আপনি না যেতেন আমি যেতাম সংসদে। যদি করে থাকেন ওনারা, তাহলে এটা তো শফিকুর রহমান সাহেবের দোষ, জুনি কেন নিলে? লজিক্যাল। ভোটের আগে এই অনুষ্ঠানে এসে আপনি বলেছিলেন, আমার এই প্রোগ্রামে এসে আপনি বলেছিলেন যে যারা উন্নত জীবন ও বেটার নাগরিক সেবা প্রত্যাশা করে তারা আপনাদেরকে জয়যুক্ত করবে। আপনারা জয়ী হলেন। এবার আপনারা যে অঙ্গীকারগুলো করছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে কেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে আপনারা অনুধাবন করেন? আচ্ছা, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু আমি আপনাকে বলি, আমরা নির্বাচন হলো বৃহস্পতিবার, আমি সকাল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনে ছিলাম, বাসায় গেলাম, ফজরের নামাজ পড়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে আবার জুমার নামাজ পড়লাম, পড়ে আমাদের মনোনীত মানে আপনার নির্বাচিত এমপি সাহেব উনি সাথে সাথে ডাকলেন যে আমাদেরকে নিয়ে বসে কার্যক্রম শুরু করবেন, এবং প্রথম নির্দেশটা দিলেন যে এই যে ব্যানার পোস্টার যেগুলো আছে এগুলো খুলে ফেলার ব্যবস্থা করা। এখান থেকে শুরু হলো, এবং আমরা কিন্তু তারপরে এই মানে কাজগুলো শুরু করি। আমরা কমপ্লেইন বক্স বসানোর কথা চিন্তা করছি, আমরা আমাদের অলরেডি একটা অ্যাপ আছে যেখানে প্রবলেমস নিয়ে, এখন এটা চিন্তা করতে হবে যে অ্যাপ দিয়ে কিন্তু আসলে মোহাম্মদপুর, আদাবর বা শেরবাংলা মোড়ে সব মানুষ অ্যাক্সেস করতে পারবে না, কারণ আমরা গিয়ে দেখেছি। সো এখন আমরা কমপ্লেইন বক্স বসাবো কিছু ইনশাআল্লাহ, এবং এর বাইরে আপনার আমি পার্সোনালি গিয়ে আপনার 3 থানার ওসির সাথে দেখা করেছি, যে নির্বাচনের পরবর্তীতে মানে আমাদের অপোজিশনরাও যেন কোনো হয়রানির শিকার না হন সেটা এনশিওর করতে। তো ইনিশিয়ালি সামনে
ওথ টেকিং আছে। এটার পর থেকে ইনশাল্লাহ আমি আশা করছি যে নেক্সট স্যাটারডে থেকে আমরা একদম ফুল ফ্লেজেড কাজ শুরু করে দিব। এবং আমি আগেও যেটা বলেছিলাম, আমি এখন সেম কথাই বলবো যে আমাদের টার্গেট হলো ইনশাল্লাহ 2 বছরের মধ্যে এরকম একটা পজিশনে যাওয়া যে মানে 2 বছর পরে যাতে মানুষজন বলতে শুরু করে যে ভাই 5 বছর পরের জন্য আবার ববি হাজ্জাজ সাহেবই আসে ইনশাল্লাহ। এবং আমাদের কিন্তু ট্যাগলাইন ছিল একটা যে দিন বদলের সময়। তো এই দিন বদলের সময়টাতে আমরা এনডিএম এর পক্ষ থেকে এবং আমাদের অবশ্যই আমাদের সুপ্রিম লিডার হলেন জনাব তারেক রহমান, উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান অ্যান্ড উই আর পার্ট অফ দ্যাট প্ল্যান। সো ওই প্ল্যান থেকে আমাদের ঢাকা 13 নির্বাচিত এমপি সাহেব জননেতা ববি হাজ্জাজ, ওনার টার্গেট হলো যে ঢাকা 13কে একটা মডেল এলাকায় পরিণত করা, যেটাতে আমরা মানে অন্যান্য এমপিরা চিন্তা করবে যে ববি হাজ্জাজ সাহেব কি করছেন যেটা আমরা করতে পারছি। শুভকামনা। ধন্যবাদ। এবং আমি কনফিডেন্স নিয়ে বলে গেলাম এখানে যে ইনশাআল্লাহ আমরা করে দেখাবো। আবার শুভকামনা। ববি হাজ্জাজ সাহেব মন্ত্রী হচ্ছেন নাকি? তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে? আচ্ছা, এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা শুধুমাত্র প্রধানমন্ত্রী মহোদয়ের মানে এটা ওনার স্কোপ অফ ওয়ার্কের মধ্যে। এটা এখন এই মুহূর্তে মন্ত্রী হচ্ছেন নিশ্চিত, কিন্তু কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন এটা এখনো ক্লিয়ার না। ব্যাপারটা কি? আচ্ছা, নিশ্চিত কিনা সেটা আমি আসলে এভাবে বলতে চাই না, বাট আমি যেটা বলতে চাই যে ওনার মতো মানুষ যদি মন্ত্রী না হয় তাহলে আসলে দেশের লস। কারণ মানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ইটস ডিফারেন্ট ফ্রম মাঠের লেভেল। মাঠে একজনের হয়তো আপনার 15 লাখ নেতাকর্মী আছে, কিন্তু উনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে ওই ধরনের মানে প্ল্যানিং, ওনার উইজডম, নলেজ, স্কিলস নাই। তো ববি হাজ্জাজ সাহেব এমন একজন মানুষ যিনি মাঠেও যেমন জনপ্রিয়, তেমনি ওনার স্কিল, নলেজ, ওনার উইজডম সব কিছু পারফেক্টলি ফিট করে যে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই নতুন বাংলাদেশে। এবং আপনি চিন্তা করেন যে আগে কি হতো যে আপনার একটা গদবাঁধা সিস্টেমে যে আচ্ছা ঠিক আছে যে দলের মানে আপনার একটা আওয়ামী লীগ যেটা করতো যে একই লোকজনকে বারবার এমপি মন্ত্রী বানাতো। তো আমাদের বিশ্বাস যে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অবশ্যই মানে ভালো মানুষদেরকে নিয়ে একটা মন্ত্রিসভা করবেন এবং তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিট ইজ মিস্টার ববি হাজ্জাজ। যে ওনাকে নিলে এটা দেশের জন্য ভালো, এটা সরকারের জন্য ভালো এবং এটা জনগণের জন্য ভালো হবে। এটা একদম ব্যক্তিগত জানতে চাওয়ার জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে জানতে চাচ্ছি যে আপনারা তো জোট সঙ্গী, হ্যাঁ, তো হয় না যে একজন হয়তো আরেকজনের খবর কিংবা একদম ইন্টারনাল নিউজ কারো কাছে থাকতে পারবে না, আপনার কাছে থাকাই স্বাভাবিক। কোনো ধারণা দিতে পারবেন কি কিংবা ইনফরমেশন দিতে পারবেন কি যে কি হচ্ছে মন্ত্রিসভায়? না, এটা আসলে এই মুহূর্তে আসলে বলার কোনো স্কোপ নেই, কারণ আপনি দেখবেন অনেকগুলো লিস্ট সোশ্যাল মিডিয়াতে বের হয়েছে। এটা খুবই বিভ্রান্তিকর। এক গণমাধ্যম আসলে কিংবা কে বানিয়েছে, কোথা থেকে এসেছে আমরা জানি না, এবং অফিশিয়াল কোনো কিছু ছাড়া এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়াটা বোধহয় ঠিক হবে না। সো আমার কাছে অনেকগুলো লিস্ট আছে, এক একটা লিস্টে এক একজনের না, মোস্ট অফ দ্য লিস্টে কাছাকাছি নাম, বাট মানে খুবই মানে কনফিউজিং এবং মানুষকে আসলে দিকভ্রান্ত করে। সো এমন কিছু অন রেকর্ড বলে যাওয়া ঠিক হবে না যেটা পরবর্তীতে হবে না। বেটার যে এখানে আসলে এই ধরনের মানে না জেনে কোনো কিছু আনঅফিশিয়াল মন্তব্য করা এই ব্যাপারে। আমি বুঝতে পেরেছি। আবারও চলে যেতে চাই সেই ভোটের প্রসঙ্গে। আপনি ভোটের মাঠে ছিলেন, অ্যাক্টিভলি আপনি কাজ করেছেন ঢাকা 13-তে। মামুনুল হক বনাম ববি হাজ্জাজের যে লড়াইটা, এটা আপনি কেমন দেখলেন? আপনারা জিতেছেন মাত্র 2320 ভোটের ব্যবধানে। আমরা তো বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম মনে হয়, মানে আপনি কি দেখলেন? আচ্ছা, আমি যখন এটা শুরু হলো, প্রথমে আপনি দেখবেন যে কোনো একটা চ্যানেলে দেখাচ্ছিলেন যে ববি হাজ্জাজ 400, মামুনুল হক 391। এরপরে এটার কোনো আপডেট করা হয় নাই। এর মধ্যে মামুনুল হক সাহেব তার লোকজন দিয়ে বলা শুরু করলেন যে তারা এগিয়ে আছেন, কিন্তু আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমরা খুব কম ব্যবধানে গিয়েছিলাম 300, এটা কিছুক্ষণ পর 600 হলো, তারপরে আপনার 1200 হলো। আমরা কনস্ট্যান্ট ছিলাম যে কি হচ্ছে, কারণ এটা খুব মানে, এবং ওনার যে মাদ্রাসাগুলো ওখানে কিন্তু উনি অনেক বেশি ভোট পেয়েছেন, যেটা অলরেডি সন্দেহের উদ্রেক করে যে ওই মাদ্রাসাগুলোতেই কিভাবে উনি বেশি ভোট পেলেন ওই কেন্দ্রগুলোতে। সো যেই ইঞ্জিনিয়ারিং এর কথা আমাদের বলা হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু উনিও মাদ্রাসাগুলোতে করে থাকতে পারেন, বাট যেহেতু ওনারাও মানে ওনাদের কাছেও কোনো প্রপার এভিডেন্স নাই, আমার কাছেও একদম এক্স্যাক্টলি পিন পয়েন্ট মানে আমি যেটা কোর্টে পেশ করতে পারবো এই ধরনের এভিডেন্স না থাকায় আমরাও বলছি না, কিন্তু ওনার লোকজন কিন্তু ঢোকার চেষ্টা করেছে। এবং আপনি দেখবেন এই প্রত্যেকটি কেন্দ্রে যে আনসারগুলো ছিল এগুলো কিন্তু আপনার এনসিপির একজন শীর্ষ নেতা আসিফ মাহমুদ সাহেবের নিয়োগ দেয়া, আমরা যতদূর জানি। সবাই এই টুপি পরা দাড়িওয়ালা, তো এই মানুষগুলো কিন্তু মানে একদম
এক্সপ্লিসিটলি সহযোগিতা করেছে মামুনুল হক সাহেবের ভোটারদের এবং মামুনুল হক সাহেবের লোকজনকে। সো এই জায়গাগুলোতে আমরাও আসলে চাইলে অনেক অভিযোগ আনতে পারি, কিন্তু আমরা এখন আসলে আনতে চাচ্ছি না। আমরা মামুনুল হক সাহেবের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু ওনার লোকজন কিন্তু থামছে না। ওনারা এখনো ওই মানে আপনার সকাল থেকে রাত পর্যন্ত ফাটা গলায় চিৎকার দিয়ে যাচ্ছেন। আমি আসলে মানে ওনাদের মতো গালিগালাজ করতে পারি না, তো একটু ভদ্রভাবে বললাম আর কি, যে এতবার ববি হাজ্জাজ ববি হাজ্জাজ ববি হাজ্জাজ বলছেন, এর চেয়ে আল্লাহর নাম নিয়ে, মানে ওনারা তো আসলে দিনের মানুষ, তো দিনের পথে দিন প্রচার করুক, আল্লাহর নাম নিক। কিন্তু এখানে বসে বসে আবার মামুনুল হক সাহেব তো আবার হচ্ছে গণতন্ত্র রাখতে চান না, উনি তো এক্সপ্লিসিটলি বলেছেন। আসলে এই ধরনের মানুষ দেশকে কি দিতে পারবেন এটা আল্লাহ ভালো জানেন এবং জনগণ ভালো জানেন। তো ওনার ব্যাপারে আমার মন্তব্য হলো যে উনি সারাদিনে যতবার উনি এবং ওনার সমর্থকরা এই গালিগালাজ না করে এই সময়টা আসলে আল্লাহর কাজে দিলে ওনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সবে নির্বাচন পার হলো, এর মধ্যেই অনেকের মনে প্রশ্ন উকি দিতে শুরু করেছে যে আপনারা কি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন, নাকি বিশেষ কোনো পরিস্থিতিতে বা আগ্রাসী বিরোধী দলের চাপে পড়ে কিংবা অন্য কোনো অঘটনে ক্ষমতা ছাড়তে হইতেও পারে। যারা এমনটা মনে করেন তাদের জন্য আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমত স্পেকুলেটিভ বাংলাদেশের সব কিছুই। গত 6 মাস ধরে আপনি শুনে এসেছেন যে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন হবে না, হলেও মানুষ ভোট দিতে আসবে না, সব কিছু কিন্তু এভরিথিং হ্যাজ গন। তারপর মানুষের গুজব ছিল যে তারেক রহমান সাহেব আসবেন না। আজকে আলহামদুলিল্লাহ তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। উনি অলরেডি হয়ে গিয়েছেন, বাট অফিসিয়ালি কালকে ইনশাল্লাহ হবেন। হ্যাঁ, সো এই গুজব তো এইসব মানুষরাই এখন আবার নেক্সট গুজব ছড়াচ্ছে যে থাকতে পারবে না। থাকতে পারবে কি না এত যদি আমরা সব প্রেডিক্টই করে নিতে পারতাম, যে আপনার আগের শোটা কিন্তু আমি দেখেছি, ওখানে একজন ভবিষ্যৎ বক্তা এসেছিলেন, অনেক মন্তব্য করেন। উনি বলেছিলেন যে ববি হাজ্জাজ সাহেব নাকি মামুনুল হক সাহেবের সাথে পারবেন না, কিন্তু আসলে মানে ওনার থেকে উপরে তো আল্লাহ আছেন। তো মানে ওটা তো সব যে আপনার কথাটাই ঠিক, ফয়সালা তো উপরে হয়, ফয়সালা উপরে হয়। সো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসগুলো আমরা কনফিডেন্ট যে ইনশাআল্লাহ আমরা, অবশ্যই বাংলাদেশের অবস্থা খারাপ, কারণ আওয়ামী লীগ এটাকে একটা তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে, ফ্যাসিস্ট সরকার। তারপরে গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, স্পেশালি মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে প্রত্যাশা ছিল যে উনি আসলে মনে হয় আমাদের এই যে ইকোনমিটাকে হয়তো উনি চেঞ্জ করে দিয়ে যাবেন, কিন্তু উনি আসলে আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছেন। সেটা ওনার পার্সোনাল রিজনে হোক, ওনার বয়সের কারণে হোক, বা ওনার টিম ওয়াজ নট গুড, এবং উনি টিমটা চেঞ্জ করার আর আসলে কখনো কোনো চেষ্টা করেন নাই, যেটা খুবই দুঃখজনক। যে একটা টিম যখন কাজ করছে না, এটাকে একদম কুইকলি চেঞ্জ করে ফেলা। এবং ওনার মতো মানুষের কাছে, উনি তো রাজনীতিবিদ না, উনি খুব ভালো বুঝেন, উনি ওয়ার্ল্ডে এত ফেমাস একজন পার্সন, নোবেল পেয়েছেন, ওনাকে সবাই এত রেসপেক্ট করে। তো উনি যদি ওই জায়গাটাতে কাজ করতেন, দেশের অবস্থা হয়তো এখন এত খারাপ হতো না। তো এই জায়গা থেকে বের করে আনা, ইটস নট আ চ্যালেঞ্জ, ইটস আ ম্যাসিভ চ্যালেঞ্জ। সো এই ম্যাসিভ চ্যালেঞ্জের জায়গাটাতে কিন্তু অনেক শঙ্কার বিষয় আছে, কিন্তু বারবার যদি আপনি এই চেঞ্জের দিকে যেতে থাকেন, দেশ তো আগাতে পারবেন না। সো সুযোগটা দিয়ে দেখতে হবে যে এই নতুন সেটআপে আমরাও পার্ট এটার, যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে চেষ্টা করব বেটার কিছু করার। এবং আমরা কিন্তু ওই যে আমি বারবার একটা কথা বলি যে 17 বছরের ফ্যাসিস্ট সরকার থেকে কিন্তু আমরা এতটুকু শিক্ষা পেয়েছি যে জনগণকে খুশি না করতে পারলে আমরাও খুশি থাকতে পারবো না। দিন শেষে আমাদেরও একটা জ্বলন্ত উদাহরণ, খুবই অল্প কদিন আগের ঘটনা, এটা যদি আমার নেতা জননেতা ববি হাজ্জাজ সাহেব থেকে শুরু করে বাকি 299 জন এমপি যারা আছেন, তারা যদি এই শিক্ষা না নেন, বা আমরা ওনাদের মানে দলের নেতাকর্মী হিসাবে আমরা যদি শিক্ষা না নিই, এটা আমাদের সবারই একই পরিণতির দিকেই যেতে হবে। এবার আসি সংস্কারের ইস্যুতে। আপনি যেহেতু একজন পেশাদার আইনজীবী, তাই এই সুযোগটা আসলে হাতছাড়া করতে চাই না। নির্বাচনে জয়লাভ করার পরে এখন জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের জোটের অবস্থান কি, কি করতে যাচ্ছেন আপনারা? জুলাই সনদ তো বাস্তবায়ন হবে, এটা তো আসলে মানে আংশিক নাকি পুরোপুরি? এটা এখন আসলে ফাইনাল ডিসিশন তো নেওয়া হয়নি, এখনো মাত্র মানে আপনার নির্বাচন শেষ হলো, এখনো এটা নিয়ে বসা হয়নি বা কিছু। বাট আমরা আশা করব যে যতটুকু সম্ভব এটা করা হবে, কারণ জুলাইটাকে না মানে আসলে মানে আপনার এটাকে আমি যদি বলি যে এনসিপি এটাকে তাদের নিজেদের বানিয়ে নিয়েছে তাদের সুবিধার জন্য। আমি অবশ্যই স্বীকার করি যে এনসিপির যারা শীর্ষ নেতা ছিলেন তারা সম্মুখ সারিতে ছিলেন, এবং জামাত তাদের বানিয়েছে কারণ হচ্ছে তাদের তো আসলে 71 সালে কোনো পার্ট নেই, এই জন্য তারা 24টাকে বড় দেখাতে চান, যাতে করে আপনার 71টাকে ছোট করে ফেলা যায় এবং এইটার মধ্যে তাদের আপনার প্রেজেন্সটা দেখানো যায়। তো এখন বিএনপি যারা 71-এ সমানভাবে আপনার পার্টিসিপেট করে, ইনফ্যাক্ট 71-এ বিএনপির থেকে বেশি মুক্তিযোদ্ধা মনে হয় আর কোনো রাজনৈতিক দলের নাই।
আর 24-এর যেখানে এখানে ব্যাকে যদি বিএনপির নেতাকর্মীদের সাপোর্ট না থাকতো, এখানে অবশ্যই এটা না মানে 24-এর যে অভ্যুত্থান, এখানে আসলে আপনি আলাদাভাবে বিএনপি জামায়াত এভাবে বলতে পারেন না, এটা সবাই ছিল, এটা সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগ বাদে বাকি সবাই ছিল। হ্যাঁ, প্রত্যেকে ছিল, এবং আমার এনডিএম ছিল, সবাই ছিল। এবং এই আন্দোলনটা আসলে কোনো রাজনৈতিক দলের না, এই আন্দোলনটা সাধারণ জনতার। একজন আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আসলে বাসার থেকে বের হয় না বাসায় গিয়ে, তারা বের হয়ে এসছেন। আবার একজন মানুষ যার পরবর্তী দিনে উনি খেতে পারবেন নাকি দিনমজুর, তিনিও বের হয়ে এসেছেন, উনি পরোয়া করেন নাই জীবনের। একজন রিক্সা চালক, উনি চিন্তা করেন নাই যে প্রবাসীরা ইনফ্যাক্ট, হ্যাঁ, সো প্রবাসীরা তাদের এন থেকে। সো ওই আন্দোলনটাকে পুঁজি করে এই 24-24-কে এনসিপি যখন নিজেদের বানাতে চায়, সেটা আসলে একটু দুঃখজনক। আমরা ওনাদের জায়গা থেকে অবশ্যই সম্মান করি, অসম্মান করছি না, বাট এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না 24টা। সো এই জায়গাতে আমি বলবো যে বিএনপিও সমানভাবেই ওন করে, এবং বিএনপির সাথে সাথে তার সাথে আমরা যারা জোট সঙ্গী আছি এনডিএম এর পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরাও এটাকে ওন করি। কারণ এনডিএম কিন্তু 71-এ আমরা কিন্তু জন্মাই নাই, সো আমরা কিন্তু 24টাই দেখেছি। সো 71-কে আমরা প্রপার রেসপেক্ট দিই, 24টাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ইকুয়ালি ইম্পর্টেন্ট বলবো না, কারণ 71 হচ্ছে আমাদের জাতির ভিত্তিস্তম্ভ। আমরা যদি স্বাধীনতা আজকে না আসতো, আমরা কিন্তু আসলে বাংলাদেশ থাকতো না। সো এই 24 বলেন আর 90-এর গণ অভ্যুত্থান বলেন, কোনোটাই থাকতো না। সো 24-এর সম্মানটা 24-এর জায়গায়, এবং 24-এর সম্মানটাকে জুলাই সনদের মাধ্যমে এই বাংলাদেশে এটাকে মানে বৈধতা দেয়া বা এটার জন্য যা যা করা, এটার জন্য এনসিপি বা জামাত যতটুকু চায়, বিএনপি এবং তার জোট সঙ্গী এনডিএম এবং অন্যান্যরাও ততটাই চায়। সো এখানে আসলে মানে ফার্দার কোয়েশ্চেন করার কোনো সুযোগ আছে বলে অ্যাট দিস পয়েন্ট আমি মনে করি না। পরবর্তীতে যদি কিছু হয়, তখন আমি সেটার জবাব হয়তো আপনাকে একদিন দিয়ে যাব। আচ্ছা, তাহলে জুলাই সনদে বলা আছে যে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আপনাদের জোট শরিক বিএনপি এখন কি করবে বলে আপনার মনে হয়? এটা আসলে বিএনপির ব্যাপার। এটা এখন পার্টিকুলারলি এটাতে তো নোট অফ ডিসেন্ট আছে। সো এটা যে এক্স্যাক্টলি কার্যকর করা হবে, এটা কিন্তু 100% ইয়ে নাই। তো এই জায়গাটাতে মানে যেগুলো মানে অ্যাবসলিউটলি আমার নেসেসিটি না, সেগুলোতে হয়তো ইনক্লুড করা হবে না। সো এক্স্যাক্টলি মানে যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট নাই, ওগুলো তো অটোমেটিক্যালি হয়ে যাবে। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, ওগুলো নিয়ে আসলে ফার্দার আলোচনার সুযোগ আছে। নোট অফ ডিসেন্টের এই জায়গাটাই আমি একটু মানে আমি আসলে এই সব এত জটিল ব্যাপার আমি খুব কম বুঝি। আমি যদি ভুল বলি আমাকে দয়া করে কারেক্ট করে দিয়েন। সেটা হলো যে সংবিধান সংস্কার ইস্যুতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছাতে পারত, তবে তো আর এই গণভোটের দরকার হতো না। না, অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিপত্র জারি করে সংবিধান সংশোধন করে ফেলতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঐক্য যখন হয়নি, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে অনেক ইস্যুতে, এদিকে দেশের মানুষের মতামতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো। বিএনপি তথা আপনার জোট এখন সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করবে, মানে এটা একটু জটিল হয়ে গেল না বিষয়টা? আসলে খুব জটিল, কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে লাস্ট গভর্নমেন্ট এটা টিকে ছিল একটা আর্টিকেল দিয়ে, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি সংবিধানে, যে একটা নেসেসিটির জন্য এই গভর্নমেন্টটাকে অ্যালাউ করা হয়েছিল। কারণ এটা কিন্তু সংবিধানে কোনো স্কোপ নেই, এবং পার্লামেন্টে কোনো সংসদ সদস্য ছিলেন না যেটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ ছিল। এখন আপনি যেটা বললেন যে সংবিধানকে আমি অর্ডিন্যান্স দিয়ে চেঞ্জ করব, সংবিধানকে তো অর্ডিন্যান্স দিয়ে আসলে চেঞ্জ করার কোনো স্কোপ ছিল না, যার কারণে এই গণভোটের কোশ্চেনটা আসলো। এখন আবার একটু ফিরে যাই, এই যে গণভোটটা, এই গণভোটটাকে বৈধতা দেওয়াটাও কিন্তু আসলে পার্লামেন্টের কাজ ছিল। সেটাও কিন্তু মানে সামহাও অর্ডিন্যান্সের মাধ্যমেই আসলো বা পরিপত্রের মাধ্যমেই আসলো যে আমরা গণভোটটা অনুষ্ঠিত হবে। সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুর মধ্যেই কিন্তু অনেকগুলো গ্রে এরিয়া রয়ে গেছে। সো ওই গ্রে এরিয়াগুলোকে সামনে পরবর্তীতে যে আইনমন্ত্রী হবেন, তার দায়িত্ব থাকবে যে এই গ্রে এরিয়াগুলোকে কীভাবে ক্লিয়ার আউট করে জুলাই সনদকে কীভাবে ইনক্লুড করা যায়। কারণ হ্যাভিং সেইড দ্যাট, যে আপনার কনস্টিটিউশনে হঠাৎ করে আমি কতগুলো চেঞ্জ আনবো, কী আনবো, এবং এটা কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনকে যেটাই বলুক, যে 2-1টা প্রভিশন, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা বিশাল ইস্যু ছিল, যেটা নিয়ে দেশ এত বছর পিছিয়ে গেল। আরেকটা ইস্যু ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সো এই যে ইস্যুসগুলা, এই 2-3টা মানে বড় আপনার মানে চেঞ্জের কারণে সংবিধানের
প্রবলেমস হয়েছে, কিন্তু আমি এখন এত কিছু আনছি, এত কিছু কি আসলেই আমার দরকার আছে নাকি সেটাও কিন্তু প্রশ্ন। তো এখন জুলাই সনদ বলতে মানে জুলাইকে আমি মানি বলে এই সনদে যা যা আছে এক্স্যাক্টলি আমার মানতে হবে এটাও কিন্তু মানে কথা নাই। বাট জুলাইকে এটার মানে এটার স্পিরিটটাকে ধরে রাখার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনার, যেমন আপনি একটা কোয়েশ্চেন করলেন যেটা একটা মানে ইস্যু যে দলীয় প্রধান এবং সরকার প্রধান, তো আবার আরেকটা যদি চিন্তা করেন যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটা কিন্তু আমাদের জোটের বৃহৎ সঙ্গী বিএনপি মেনে নিয়েছে। যেটা কিন্তু আপনি ইউজুয়ালি চিন্তা করলে যে বিএনপি হয়তো এটা নাও মানতে পারতো, আওয়ামী লীগ এটা কখনো মানতো না। সো কিছু কিছু জায়গায় কিন্তু মানে আপনার মাঝামাঝি একটা পজিশনে আসা গিয়েছে। তার মানে কি বিষয়টা এমন যে এই যে ঐক্যমত্য কমিশনের যে অ্যাক্টিভিটিস, এই রকম ঐক্যমত্য কমিশন ডায়লগ এটা আবার শুরু হবে, চলতে থাকবে? এটা চলতে হবে। এটা কিন্তু আপনি দেখেন যে এর আগে আপনি মানে বাংলাদেশে এতগুলো নির্বাচন হয়েছে, আমরা কিন্তু 90s থেকে সবগুলাই ফলো করছি। সো এই প্রথমবার আমরা দেখলাম যে একজন নির্বাচিত মানে প্রসপেক্টিভ প্রধানমন্ত্রী, হেড অফ স্টেট, উনি নিজে বিরোধী দলীয় নেতা এবং উপনেতা যারা হবেন তাদের বাসায় গেলেন, গিয়ে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে মত বিনিময় করলেন। এবং আমরা কিন্তু মানে পলিটিক্যাল প্রয়োজনে একে অন্যের বিরুদ্ধে অনেক কথা বলেছি, কিন্তু আমি এখানে বসে বলে গেলাম যে আমার কিন্তু জামাতের অনেক মানুষের সাথে অনেক পার্সোনাল লেভেলে অনেক ভালো সম্পর্ক, তাদের 2-3 জন 5 জন এমপিও হয়েছেন যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার লয়ার বলেন, আমার কাছাকাছি মানুষ বলেন, আমার হয়তো এক্সটেন্ডেড ফ্যামিলিতে বলেন অনেক মানুষজন আছে। সো জিনিসটা যেন আর আগের মতোই রেষারেষি শত্রুতার পর্যায়ে না যায়। হ্যাঁ, আমরা হয়তো লজিক্যালি একজন আরেকজনকে ভোটের যুদ্ধে একজন আরেকজনকে লজিক্যালি অ্যাটাক করবে, কনস্ট্রাকটিভ অ্যাটাক করবো, কিন্তু ওইটা যেন ওই যে এই মানে মামুনুল হক সাহেবের এই গালির বন্যার মতো না, গালির বন্যার মতো না। আমার আপনার কাছে শেষ জানতে চাওয়া যে বিষয়টা সেটা হলো যে জুলাই সনদে এখানে উল্লেখ আছে যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে হবে, তাতে বিএনপির অবশ্য নোট অফ ডিসেন্ট দেয়া আছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা আছে যে আসন ভিত্তিক উচ্চকক্ষ গঠনের কথা। তাহলে এখন কি হবে? বিএনপি কি ইশতেহারের কথা মানবে নাকি ওই জুলাই সনদের কথা মানবে? এটা ডিসিশন হয়তো বিএনপি দিতে পারবে। আমরা না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনারা জোটের সঙ্গে। আমি আজকে একটা জাস্ট মানে পেপার পত্রিকায় পড়ছিলাম যে বিএনপি হয়তো ওই হিসেবে 56টা পায় আর জামাত সম্ভবত 36টা আর এরকম কিছু একটা। আইন কি বলে, মানে কোনটা মানা উচিত? আচ্ছা, আইন কিন্তু আপনার ওই নোট অফ ডিসেন্টটাকে আগে দেখবে, কারণ ইশতেহার তো আমার মানে ইশতেহারে আমি যেটা বলবো এটা যে আমার মানতেই হবে এরকম কোনো অ্যাবসলিউট ম্যান্ডেটরি আইন কিন্তু নাই। বাট হ্যাভিং সেড দ্যাট, বিএনপি আপনি দেখবেন যে মানে আমাদের আসন্ন প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব, আমাদের বলবো যে এখন দেশের সব ডিসিশন ওনার হাতে। সো উনি যেরকম করে সুন্দর একটা সূচনা করলেন, উনি আমার কাছে মানে এটা আমি আমার পার্সোনাল বিলিফ থেকে বলবো যে উনি এমন কিছু আসলে করবেন না ইনশাআল্লাহ যেটা আসলে এই মানে স্টার্টিংয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। কাজে ইনশাআল্লাহ উনি এমন কিছুই করবেন, বা উনি যদি ওটা নাও করেন সেটার পিছনে একটা লেজিটিমেট রিজন থাকবে। এবং আমি দ্য ওয়ে আই সি ইট যে মানে দিস ইজ আ চেঞ্জড বাংলাদেশ। আপনি যত যাই বলেন, আমি যদি একটু মানে জুলাই 5 থেকে মাঝামাঝি আসি, যে বাংলাদেশ 2.0 বলে যেটা শুরু হলো সেটা কিন্তু ছিল না। কারণ আমরা কিন্তু দেখেছি যে এই যে আমি বিএনপির যেমন চাঁদাবাজির কথা শুনেছি, বিএনপি কিন্তু 2000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, এটাও শুনেছি। আবার দলে ফিরিয়ে এনেছে, হ্যাঁ, আবার অনেকে ফিরিয়ে এনেছে। বিএনপি আসলে অনেক বড় দল, তাদের আসলে সেট আপ ডিফারেন্ট। এবং আমি রুট লেভেলে কাজ করতে গিয়ে বুঝেছি যে আপনার মানে যেহেতু বিএনপির সাথে আমরা ক্লোজলি কাজ করেছি, এটা খুবই ডিফিকাল্ট যে ওনারা আসলে 17 বছর এত নিপীড়িত নিগৃহীত ছিলেন, এখন তাদের সাথে একটা মানে তাদের মনের যে মানে দুঃখ কষ্ট এগুলাকে অ্যাডজাস্ট করে তাদের সাথে মানে তারা সামনে কি করবেন। তো এখানে কিন্তু আসলে লিডারশিপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ওনাদেরকে কন্ট্রোল করা থেকে শুরু করে এবং মানে কিভাবে মানে এই চাঁদাবাজি সন্ত্রাসবাজির বাইরে গিয়ে রাজনীতি করা যায় এটা শেখানোর দায়িত্ব কিন্তু নেতাদেরই। সো আমাদের আসনে যারা ছিলেন আমরা সর্বোপরি চেষ্টা করবো যে ইনশাআল্লাহ যাতে এই চাঁদাবাজি দখলদারি এগুলো না থাকে। তো আমি জাস্ট যেটা বলছিলাম যে এনসিপির যে পরিমাণ চাঁদাবাজির রেকর্ড আছে এগুলো কিন্তু মিডিয়াতে আসে না, কারণ মিডিয়া কিন্তু যে জামাত এনসিপির বিরুদ্ধে তেমন কথা বলেনি। সব মিডিয়া কিন্তু আপনার কিন্তু এবারের নির্বাচনে কিন্তু এমনটা অভিযোগ আসছে যে পুরা মিডিয়া বিএনপির হয়ে কাজ করছে, এরকম অভিযোগ অনেকে করেছেন। আমি কিন্তু আপনার জানি না, বাট মানে আমি আসলে মানে
ওপেন করলেই দেখতে পারি যে এত মানে ওরা আসলে এমন ভুইফোর মিডিয়া বানিয়ে রেখেছে যে আমার একদম মেইন স্ট্রিম গণমাধ্যমের কথা। আমি আসলে আমি ওখানে আসছি মানে আপনি যখন নিউজ ফিডে যাবেন বা আপনি ইউটিউব ওপেন করবেন, আমার আপনার কথা বলছি না, আপনি হয়তো বাংলা ভিশন দেখবো বা আপনি হয়তো এনপিবি নিউজ দেখবো, আমরা হয়তো এনটিভি আরটিভি দেখবো। তো সাধারণ একটা মানে আমি আমার একটা ছোট এক্সাম্পল, র্যান্ডম আমি আমার মায়ের কথা বলি। মানে উনি একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তো ওনারা আগের জামানার মানুষ, ওনারা কিন্তু ওইভাবে করে মোবাইলে কিভাবে কি করতে হয় এত বুঝে না। তো ওনার ইউটিউবে যেটাই আসে উনি মনে করেন যে এটাই ট্রু স্টোরি। তো ইউটিউবে ওনারা এমনভাবে এগুলোকে বুস্টিং করেছেন, এই ঢাকা 13-তে আপনি খালি দেখবেন কি মুজাহিদি মিডিয়া, এবিসিডি মিডিয়া, মানে যত মানে আমি আমার ফোন খুললে দেখতে পারি যে এইসব মিডিয়ার নিউজ আসতে থাকে। বাংলা ভিশন আসে না, এশিয়ান টিভিও আসে না, এনটিভিও আসে না, 71ও আসে না, মেইন স্ট্রিমগুলো আসে না। তো যার কারণে আমি জানি না যে মানে মানুষের কি ধারণা, বাট ওরা মানে মিডিয়াটাকে এমনভাবে সিস্টেমেটিক্যালি গেমটা খেলেছিলেন। দেন আমি স্ট্র্যাটেজি বলবো, আমি ওনাদের এগেনস্টে বলছি না, ওনাদের স্ট্র্যাটেজিটা ভালো ছিল যে একজন র্যান্ডম লোক, মানে একজন খুব অতি সাধারণ ভোটার, মানে আপনি কিন্তু একজন জার্নালিস্ট, আমি একজন পলিটিশিয়ান প্লাস আমি একজন আইনজীবী, আমার জন্য বোঝা সহজ যে কিন্তু একটা সাধারণ মানুষ বাদ দিয়ে, আমার মা তো প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির ডক্টরেট প্রফেসর, উনি দেশের বাইরে থেকে পিএইচডি করে আসছেন, কিন্তু উনিও বুঝতেছেন না। উনি আমাকে জিজ্ঞেস করেন এটা দেখলাম, আমি বললাম আম্মু দিস ইজ নট দ্য কারেক্ট নিউজ, তুমি প্রপার মিডিয়া ফলো করো। কিন্তু উনি যে প্রপার মিডিয়া ফলো করবে, এখন উনি যখন বুঝতেছেন না, তখন আপনার এই যে রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে যারা মানে ইন্টারনেট ইউজ করছে তারাও কিন্তু বুঝতে পারছে না। সো ওইভাবে করে মিডিয়াটা কন্ট্রোল করা হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহিদুল আজম। শেষ একটা প্রশ্ন, সেটা হলো যে আপনাদের দল আগামী 5 বছর পরে সেই দলটাকে কোথায় দেখতে চান? আমরা ইনশাল্লাহ বেটার ভাবে আসবো, আমরা ইনশাল্লাহ এই দলটাকে গুছাবো এবং ইনশাল্লাহ এমন একটা পজিশনে যাব যে নেক্সট টাইম আমরা আরো বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এবং ইনশাল্লাহ কিছু আসন জিতে আসবো বাংলাদেশে। এবং বাংলাদেশে যে আমরা যে একটা ভদ্রলোকের রাজনীতির সূচনা করেছি ববি হাজ্জাজের নেতৃত্বে, এটাকে বাংলাদেশে যেন আরো আগানো যায় সেই দিকে চেষ্টা করব। যেমন আপনি নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনীতি হওয়া উচিত ভদ্রলোকের রাজনীতি। তো সেই ভদ্রলোকের রাজনীতিটাকে প্রমোট করবে ইনশাল্লাহ ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএমের জন্য শুভকামনা। ঢাকা 13-র সমস্ত ভোটার আবার যারা ওখানে থাকেন তাদের জন্য এবং সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্যের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আমাদের এই আলাপ প্রশ্ন এগুলা চলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনপিবি নিউজ।